কম্পিউটার নেটওয়ার্ক বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে যে আন্তঃযোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে তাকে আমরা বলি কম্পিউটারের নেটওয়ার্ক। তার মানে একই সাথে কয়েকটা কম্পিউটার যদি যুক্ত হয় এবং তাদের মধ্যে যদি যোগাযোগ ব্যবস্থা ক্রিয়েট হয় তাকে আমরা কম্পিউটার নেটওয়ার্ক বলি। এবং এই কম্পিউটার নেটওয়ার্ক এটা শুরু হয় 1969 সালে। মার্কিন প্রতিরক্ষা বিভাগ তারা একটা নিজেদের মধ্যে একটা নেটওয়ার্ক গড়ে তোলে যার নাম ছিল অরফানেট। এই অরফানেটের ফুল মিনিং হচ্ছে অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক। এইটাই ছিল সর্বপ্রথম কম্পিউটারের নেটওয়ার্ক। এবং কম্পিউটারের নেটওয়ার্কে যুক্ত প্রতিটি কম্পিউটারকে আমরা বলি নোড। আমি যদি এখানে একটু ড্র করি, লাইক এখানে কয়েকটা কম্পিউটার একত্রে যুক্ত হয়ে একটা যদি নেটওয়ার্ক ক্রিয়েট করে, অনেকগুলো কম্পিউটার একসাথে যুক্ত হয়ে একটা নেটওয়ার্ক ক্রিয়েট করে, তাহলে এই যে প্রতিটি নেটওয়ার্ক যেটা নেটওয়ার্কের সাথে যুক্ত আছে তাদের প্রত্যেকটাকে বলা হয় নোড। এবং এই যে কম্পিউটারের যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের মধ্যে যে কম্পিউটারটা সেবা প্রদান করে তাদেরকে আমরা বলি সার্ভার, আর যে কম্পিউটারগুলো সেবা গ্রহণ করে তাদেরকে আমরা বলি ওয়ার্কস্টেশন বা ক্লায়েন্ট। আমরা যদি একটু পাশের চিত্রটা খেয়াল করি যে এটা একটা নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের মধ্যে কিছু নেটওয়ার্ক থাকে যারা ডেডিকেটেডলি সার্ভ করে বা সেবা প্রদান করে, তাদেরকে আমরা সার্ভার বলি। এবং এই সার্ভারের সাথে যেসব কম্পিউটার যুক্ত থাকে এবং যারা যুক্ত হয়ে এই সার্ভার থেকে সুযোগ সুবিধা ভোগ করে তাদেরকে আমরা বলি ওয়ার্ক স্টেশন। আমরা যে এখানে দেখি এগুলো হচ্ছে সার্ভার, এক একটা সার্ভার, এই সার্ভারের সাথে এই কম্পিউটারগুলো যুক্ত হয়ে এই সার্ভার থেকে সেবা গ্রহণ করে, তার মানে এই কম্পিউটারগুলো হচ্ছে ক্লায়েন্ট বা ওয়ার্ক স্টেশন বলি আমরা। তাহলে আমি যদি আরেকবার একটু সামারি করি যে কম্পিউটার নেটওয়ার্ক বলতে আমরা বুঝি দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে যে আন্তঃযোগাযোগ ব্যবস্থা তাকে আমরা কম্পিউটার নেটওয়ার্ক বলি। এবং এই কম্পিউটার নেটওয়ার্ক শুরু হয় 1969 সালে। মার্কিন প্রতিরক্ষা বিভাগ তারা একটা নেটওয়ার্ক গড়ে তোলে যার নাম হচ্ছে অরফানেট। এবং এই যে কম্পিউটার নেটওয়ার্ক, এই কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে যে কম্পিউটারগুলো যুক্ত থাকে তাদেরকে আমরা বলি, প্রত্যেকটাকে আমরা বলি নোড। এবং যে কম্পিউটারটা সেবা প্রদান করে, নেটওয়ার্কের মধ্যে যে কম্পিউটার সেবা প্রদান করে তাকে আমরা বলি সার্ভার, এবং যে কম্পিউটারগুলো সেবা গ্রহণ করে তাদেরকে আমরা বলি ওয়ার্ক স্টেশন বা ক্লায়েন্ট। এখন আমরা একটু নেটওয়ার্কের বিভিন্ন প্রকারভেদ দেখব। নেটওয়ার্ক মূলত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মালিকানার ভিত্তিতে, একটা হচ্ছে বিস্তৃতির ভিত্তিতে। মালিকানার ভিত্তিতে নেটওয়ার্ককে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক আর একটা হচ্ছে পাবলিক নেটওয়ার্ক। আর নেটওয়ার্কের আকার, আকৃতি ও বিস্তৃতি, আকার, আকৃতি ও বিস্তৃতি অনুসারে আমরা আমাদের নেটওয়ার্কে এই চার ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে প্যান, লেন, মেন এবং ওয়েন। এছাড়াও আরেক প্রকারের নেটওয়ার্ক পাওয়া যায়, তার নাম হচ্ছে ক্যান। এগুলো সম্পর্কে আমরা একটু বিস্তারিত দেখব। প্রথমে আমরা দেখি যে পাবলিক নেটওয়ার্ক কি জিনিস। পাবলিক নেটওয়ার্ক বলতে আমরা বুঝি যেটা মানুষের জন্য ওপেন, মানে সেখানে কোনো রেস্ট্রিকশন নাই, যে কেউ যখন মন চায় তখন এই পাবলিক নেটওয়ার্কের সাথে যুক্ত হতে পারবে। এখানে ব্যবহারকারীর সংখ্যা এটা নিয়ন্ত্রিত না, যে কেউ চাইলে এই নেটওয়ার্কের সাথে সংযুক্ত হতে পারে। এবং এইটা কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের অধীনে থাকে না, মানে কোনো ব্যক্তি মালিকানাধীন বা কোনো একটা প্রতিষ্ঠান এটা মালিক না। কিন্তু এই পাবলিক নেটওয়ার্ক তো তত্ত্বাবধানের জন্য কোনো একটা প্রতিষ্ঠান এটার দায়িত্বে থাকে তত্ত্বাবধানের জন্য, এবং যে কেউ এই নেটওয়ার্কের সাথে সংযুক্ত হয়ে এখান থেকে সেবা গ্রহণ করতে পারে। তবে এটার জন্য তাকে যতটুকু সে ব্যবহার করবে তার জন্য একটা মূল্য পরিশোধ করতে হবে, মানে তাকে একটা চার্জ দিতে হবে। আর প্রাইভেট নেটওয়ার্ক কি জিনিস? প্রাইভেট নেটওয়ার্ক হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট প্রতিষ্ঠান তাদের নিজেদের মধ্যে যে নেটওয়ার্ক ক্রিয়েট করে সেটা হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক। এবং এখানে ব্যবহারকারীর সংখ্যা নিয়ন্ত্রিত, যে শুধুমাত্র ওই প্রতিষ্ঠানের যারা আছে শুধুমাত্র তারাই ওই নেটওয়ার্কটা ব্যবহার করতে পারে, এবং যে কেউ মন চাইলেই এই নেটওয়ার্কের সাথে সংযুক্ত হতে পারবে না, কর্তৃপক্ষের অবশ্যই অনুমতি লাগবে। এবং এটা নির্দিষ্ট একটা মানে যে প্রতিষ্ঠানটা এই নেটওয়ার্কের মালিক সেই প্রতিষ্ঠানের আন্ডারে থাকে। যেমন প্যান, ল্যান এগুলো হচ্ছে এই প্রাইভেট নেটওয়ার্কের উদাহরণ। এখন আমরা দেখব যে আকার, আকৃতি ও বিস্তৃতি অনুসারে নেটওয়ার্কে যে চার ভাগে ভাগ করা যায় এই চার ভাগটা আমরা দেখব। প্রথমে আমরা দেখব প্যান। প্যান মানে হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক নির্দিষ্ট কিছু ডিভাইস যেমন ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাব বা স্মার্টফোন, এই যে নির্দিষ্ট কিছু ডিভাইস, এই সব ডিভাইসের মধ্যে ছোট পরিসরে যে নেটওয়ার্ক গড়ে ওঠে তাকে আমরা বলি প্যান বা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এবং এটার রেঞ্জ থাকে সব মোটামুটি 10 মিটারের মতো বা 30 ফিটের মতো। এই রেঞ্জের মধ্যে যে নেটওয়ার্ক গড়ে ওঠে তাদেরকে আমরা বলি প্যান।
যেমন ইনফ্রারেড বা ব্লুটুথ ব্যবহার করে আমরা এইসব ডিভাইসের মধ্যে যে সম্পর্কটা গড়ে তুলি তাকে আমরা পেন বলে থাকি। ল্যান মানে হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, মানে বোঝাই যাচ্ছে যে একটা নির্দিষ্ট এরিয়া, লোকাল এরিয়াতে যে নেটওয়ার্ক গড়ে ওঠে তাকে আমরা বলি ল্যান। এটা সাধারণত দেখা যায় যে একটা প্রতিষ্ঠানের কয়েকটা বিল্ডিং এর মধ্যে বা কয়েকটা পাশাপাশি ভবনের মধ্যে বা একটা হয়তো 10 তলা বা 14 তলা বিল্ডিং, এই বিল্ডিং এর বিভিন্ন ফ্ল্যাটের মধ্যে যে নেটওয়ার্ক গড়ে ওঠে সেটাকে আমরা বলি ল্যান, এবং এই ল্যানের জন্য সাধারণত কেবল ব্যবহার করা হয়। এরপর আছে ম্যান মানে হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বলতে আমরা বুঝি যে একটা নির্দিষ্ট শহরের মধ্যে বিভিন্ন কম্পিউটারের মধ্যে যে নেটওয়ার্ক গড়ে ওঠে তাকে আমরা বলি ম্যান। এইটার রেঞ্জ হচ্ছে 5 থেকে 50 কিলোমিটার। সাধারণত দেখা যায় একটা নির্দিষ্ট শহরে বিভিন্ন ব্যাংক বা কোনো একটা শিল্প প্রতিষ্ঠানে বিভিন্ন শাখা আছে, এই শাখাগুলোর মধ্যে যে নেটওয়ার্কটা গড়ে ওঠে তাকে আমরা ম্যান বলি। যেমন কেবল টিভি নেটওয়ার্ক, একটা শহরের মধ্যে যে কেবল টিভি নেটওয়ার্ক, এটা সেন্ট্রালি একটা ডিস্ট্রিবিউটর থাকে, তার থেকে পুরা শহরে কেবল টিভি নেটওয়ার্ক সংযোগ দেওয়া হয়। সুতরাং এটা পুরা শহরের মধ্যে যেহেতু একটা নেটওয়ার্ক সিস্টেম, এই জন্য এটাকে আমরা বলি ম্যান। আরেকটা হচ্ছে WAN, যার মানে হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এটা দেশ বা বিশ্বব্যাপী এই ওয়াইড এরিয়া নেটওয়ার্কটা গড়ে ওঠে, এবং এই ওয়াইড এরিয়া নেটওয়ার্ক সংযোগের জন্য আমরা কেবল, টেলিফোন লাইন, মাইক্রোওয়েভ, স্যাটেলাইট, অপটিক্যাল ফাইবার এই ধরনের কেবলগুলা ব্যবহার করে থাকি। এই ওয়ানের একটা উদাহরণ হচ্ছে ইন্টারনেট। আমরা জানি ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বের সমস্ত কম্পিউটারই সংযুক্ত আছে, মানে যেসব কম্পিউটারে ইন্টারনেট সংযোগ আছে তারা সবাই ইন্টারনেট নেটওয়ার্ক ব্যবস্থার মধ্যে আছে। এইটা একটা ওয়ান বা ওয়াইড এরিয়া নেটওয়ার্কের উদাহরণ। তাহলে আমি যদি একটু সামারি করি, পাবলিক নেটওয়ার্ক এটা হচ্ছে যে কেউ চাইলেই এটার সাথে সংযুক্ত হতে পারে এবং কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের অধীনে থাকে না, তবে একটা প্রতিষ্ঠান এটা তত্ত্বাবধানে থাকে এবং এটা ব্যবহার করার জন্য অবশ্যই চার্জ বা মূল্য পরিশোধ করতে হবে। প্রাইভেট নেটওয়ার্ক যেটা ব্যবহারকারীর সংখ্যা নিয়ন্ত্রিত কোনো একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানের যে নেটওয়ার্কটা সেটা হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক, এবং এই নেটওয়ার্কে সংযুক্ত হতে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি লাগে। যেমন মাইক্রোসফটের নেটওয়ার্ক বা গুগলের নেটওয়ার্ক, তাদের নিজস্ব একটা নেটওয়ার্ক আছে, আর তারা নিজেদের তথ্য আদান প্রদানের জন্য এইসব প্রাইভেট নেটওয়ার্ক ইউজ করে। কারণ পাবলিক নেটওয়ার্কে অনেক সময় তথ্য চুরি হওয়ার ভয় থাকে, এজন্য তারা তাদের নিজস্ব নেটওয়ার্কে যোগাযোগ বা তথ্য আদান প্রদান করে, এটাকে আমরা বলি প্রাইভেট নেটওয়ার্ক। প্যান এটা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, নির্দিষ্ট কিছু ডিভাইস, আমার স্মার্টফোন, কম্পিউটার, ল্যাপটপ, এগুলোর মধ্যে আমরা স্বল্প পরিসরে 10 মিটার এরিয়ার মধ্যে যে নেটওয়ার্ক গড়ে তুলে তাকে বলা হয় প্যান। ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, একটা নির্দিষ্ট এলাকায় বা নির্দিষ্ট স্থানে কয়েকটা বিল্ডিং বা একই অফিসের কয়েকটা পাশাপাশি ভবন বা একই বিল্ডিং এর কিছু ফ্ল্যাটের মধ্যে যে সম্পর্ক বা যে নেটওয়ার্ক গড়ে ওঠে তাকে আমরা বলি লেন নেটওয়ার্ক। ম্যান হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, এটা একটা নির্দিষ্ট শহরের কোনো হয়তো ব্যাংকের বিভিন্ন শাখা বা কোনো একটা প্রতিষ্ঠানের বিভিন্ন শাখার মধ্যে যে সম্পর্ক বা নেটওয়ার্ক গড়ে ওঠে তাকে আমরা বলি ম্যান। এটা রেঞ্জ হচ্ছে 5 থেকে 50 কিলোমিটার এবং এটার উদাহরণ হচ্ছে কেবল টিভি নেটওয়ার্ক। ওয়ান হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, যেটা দেশ বা বিশ্বব্যাপী গড়ে ওঠে। আমরা কেবল, টেলিফোন লাইন, মাইক্রোওয়েভ, স্যাটেলাইট, অপটিক্যাল ফাইবার এগুলোর মাধ্যমে এই ওয়ান সংযোগ দিয়ে থাকি। ইন্টারনেট হচ্ছে ওয়ানের একটা উদাহরণ। আমরা জানি ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বের যে সমস্ত কম্পিউটার ইন্টারনেট আছে তারা সবাই সংযুক্ত, এটাকে আমরা বলি ওয়ান নেটওয়ার্ক। এখন আমরা দেখব নেটওয়ার্ক টপোলজি। এই যে টপোলজি, এই টপোলজির শব্দের অর্থ হচ্ছে সংগঠন। সংগঠন আর নেটওয়ার্ক টপোলজি এটা যদি খুব সংক্ষেপে আমরা বলি, এটা হচ্ছে নেটওয়ার্কের সংগঠন। আমরা দেখেছি নেটওয়ার্ক মানে কি, নেটওয়ার্ক মানে হচ্ছে যে দুই বা ততোধিক কম্পিউটার একত্রিত হয়ে তাদের মধ্যে যে আন্তঃযোগাযোগ ব্যবস্থা বা তথ্যের যে আদান প্রদান সেটাকে আমরা বলি নেটওয়ার্ক। আর এই যে নেটওয়ার্কটা যেভাবে গঠিত হয় সেই গঠন প্রক্রিয়া সেটাকে আমরা বলি নেটওয়ার্ক টপোলজি। এই যে আমরা যে চিত্রটা একটু খেয়াল করি যে এখানে অনেকগুলো কম্পিউটার একত্রিত হয়ে একটা নেটওয়ার্ক ক্রিয়েট করেছে। এই যে নেটওয়ার্কটা ক্রিয়েট করেছে এটার যে গঠন প্রক্রিয়া বা এটার যে সংগঠন, এই জিনিসটাকে আমরা বলি নেটওয়ার্ক টপোলজি। এই নেটওয়ার্ক টপোলজি সাধারণত 6 রকমের হয়ে থাকে। এই 6 রকম সম্পর্কে আমরা একটু ডিটেইলস দেখব। এক নাম্বারটা হচ্ছে বাস টপোলজি। এই যে বাস মানে হচ্ছে পরিবাহী তার। এই বাস মানে কিন্তু পরিবহনের বাস না, এটা মানে হচ্ছে পরিবাহী তার। তার মানে বাস টপোলজি এটা আমরা বুঝি যে পরিবাহী তারের মধ্য দিয়ে এই টপোলজিটা বা নেটওয়ার্কটা সংযুক্ত থাকে। তার মানে একটি সংযোগ লাইনের সাথে সবকটা কম্পিউটার সংযুক্ত থাকে এই বাস টপোলজিতে। যে মেইন লাইনটা দিয়ে সংযুক্ত থাকে তাকে বলা হয় বাস, এবং এই বাসের মধ্য দিয়ে ডাটাটা ট্রান্সফার হয়। এই টোটাল সিস্টেমে, বাস টপোলজি সিস্টেমে কোনো কেন্দ্রীয় কম্পিউটার বা হোস্ট কম্পিউটার থাকে না। এই কারণে প্রত্যেকটা কম্পিউটারকে স্বয়ংসম্পূর্ণ হতে হয়।
এবং যদি এই বাস টপোলজির মধ্যে কোনো কম্পিউটার নষ্ট হয়ে যায় তাহলে এই টপোলজির কোনো ক্ষতি হয় না। বা আমি যদি চাই নতুন করে কোনো একটা কম্পিউটার এই নেটওয়ার্কের সাথে অ্যাড করব এই বাস টপোলজিতে, সেক্ষেত্রেও কোনো প্রবলেম হয় না। এবং এই যে বাস টপোলজি, এটার খরচ অপেক্ষাকৃত কম। আমরা যদি বাস টপোলজির একটা চিত্র দেখি, এই যে মাঝখানের যে লাইনটা, এই লাইনটাকে আমরা বলতেছি বাস, বা যে মাঝখানের যে মেইন যে তার বা পরিবাহী তার দিয়ে ডাটা ট্রান্সফার হয়, এইটাই হচ্ছে সেই বাস। এবং এইটার সাথে সবগুলা কম্পিউটার যুক্ত থাকে। তো কোনো কারণে যদি এই কম্পিউটারটা নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে আমার এই টপোলজির কোনো ক্ষতি হবে না। বা আমি যদি নতুন করে একটা কম্পিউটার অ্যাড করতে চাই, আমি জাস্ট এখান থেকে নতুন একটা কম্পিউটার কানেকশন দিয়ে দিলেই হবে। সেই ক্ষেত্রেও আমার টপোলজির কোনো ক্ষতি হবে না। এবং এই যে একটা তার, এটার সাথে যে কম্পিউটারগুলো যুক্ত আছে, প্রত্যেকটা কম্পিউটারকেই অবশ্যই স্বয়ংসম্পূর্ণ হতে হবে। এটা হলো বাস টপোলজি। এরপর আমরা দেখব রিং টপোলজি। রিং টপোলজি আমরা যদি একটু ছবিটা দেখি নেই, এটা হচ্ছে রিং টপোলজির একটা ছবি। এবং আমরা দেখতেই পাচ্ছি যে বৃত্তাকার পথে সবগুলা কম্পিউটার একটা আরেকটার সাথে সংযুক্ত থাকে এই রিং টপোলজিতে। তো রিং টপোলজি আমরা দেখলাম যে এটা হচ্ছে বৃত্তাকার এবং তথ্যগুলা এই বৃত্তাকার পথে ঘুরতে থাকে। এবং যে কম্পিউটারের জন্য ডাটা প্রেরণ করা হয় সেই শুধুমাত্র তথ্যগুলা রিসিভ করে। আমি যদি একটু দেখাই যে ডাটাগুলা এই বৃত্তাকার পথে ঘুরতে থাকে, আমি হয়তো এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে ডাটা প্রেরণ করেছি। তো যেটা হবে, এই কম্পিউটার থেকে ডাটা প্রথমে এই কম্পিউটারে যাবে এবং এই কম্পিউটার থেকে ডাটা এই কম্পিউটারে যাবে। কিন্তু এই যে যে কম্পিউটারের জন্য পাঠানো হয়েছে শুধুমাত্র সেই কম্পিউটারের ডাটাগুলা গ্রহণ করবে, অন্য কম্পিউটার সেই ডাটাকে গ্রহণ করবে না। রিং টপোলজির ক্ষেত্রেও কোনো হোস্ট কম্পিউটার বা সেন্ট্রাল কম্পিউটার থাকে না। কিন্তু এই রিং টপোলজির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কোনো কারণে যদি একটা কম্পিউটার নষ্ট হয়, সেই ক্ষেত্রে পুরা রিংটাকে বাতিল করে নতুন করে রিং গঠন করতে হয়। অথবা আমি যদি নতুন করে একটা কম্পিউটার এই রিং টপোলজিতে যুক্ত করতে চাই, সেই ক্ষেত্রেও আমার নতুন রিং গঠন করতে হবে। বাস টপোলজি এবং রিং টপোলজির ক্ষেত্রে আমরা দেখলাম যে কোনো হোস্ট বা কেন্দ্রীয় কম্পিউটার থাকে না। কিন্তু এই স্টার টপোলজির ক্ষেত্রে একটা হোস্ট বা কেন্দ্রীয় কম্পিউটার থাকে। এবং আমরা যে তথ্যগুলো আদান প্রদান করি, এই সবগুলা তথ্য হোস্ট কম্পিউটারের মধ্য দিয়ে আদান প্রদান করতে হয়। আমরা যদি একটু দেখি, এটা হচ্ছে স্টার টপোলজির একটা ছবি। এবং এই মাঝখানে যেটা, সেটাই হচ্ছে হোস্ট বা সেন্ট্রাল কম্পিউটার, এই মাঝখানেরটা। এবং এইটার সাথে বাকি সবগুলা সংযুক্ত। আমি যদি এটা হচ্ছে 1, 2, 3, 4 এবং 5, এই 5টা কম্পিউটার যদি সংযুক্ত থাকে, আমি যদি চাই যে 1 নাম্বার থেকে আমি 3 নাম্বার কম্পিউটারে কিছু ডাটা পাঠাবো, তাহলে আমার যেটা করতে হবে, প্রথমে ডাটাটা এই হোস্টের মধ্যে আসবে এবং হোস্টের থেকে ডাটাটা এই 3 নাম্বার পিসিতে বা কম্পিউটারে যাবে। এই কারণে এই মাঝখানে হোস্ট হয়ে সব ডাটা আদান প্রদান করে। এবং এই যে হোস্ট, সে কম্পিউটারে তথ্য পরিবর্তন করতে পারে। তার মানে আমি যে ডাটাটা এই হোস্টের মধ্যে পাঠাচ্ছি, সে যদি চায় আমার ডাটাটাকে সে পরিবর্তন করতে পারে, সে এখানে সংযোজন করতে পারে, বা সে এখান থেকে কিছু কম বেশি করতে পারে। এই ক্ষমতা এই হোস্ট কম্পিউটারে আছে। এটা নর্মালি অফিসে ব্যবহার করা হয় এবং অফিসের ব্যবহারের ক্ষেত্রে বেস্ট। এবং মোবাইল নেটওয়ার্কে এই স্টার টপোলজি ব্যবহার করা হয়। এই তথ্যটা আমরা মনে রাখবো যে মোবাইল নেটওয়ার্কে ব্যবহার করা হয় স্টার টপোলজি। এখন আমরা দেখব ট্রি টপোলজি। ট্রি টপোলজি অনেকটা স্টার টপোলজির মতোই। স্টার টপোলজির সম্প্রসারিত রূপ হচ্ছে ট্রি টপোলজি। এটাতে কেন্দ্রীয় বা হোস্ট কম্পিউটার থাকে। এই যে সর্বপ্রথম যে কম্পিউটারটা, এটা হচ্ছে হোস্ট কম্পিউটার। এবং এইটার থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটার সাথে প্রথম পর্যায়ে কিছু কম্পিউটার যুক্ত হয়েছে, প্রথম পর্যায়ের কম্পিউটারের সাথে দ্বিতীয় পর্যায়ের কিছু কম্পিউটার যুক্ত হয়েছে। এভাবে আস্তে আস্তে নিচের দিকে হতে পারে যে এটার সাথে আরো 2টা কম্পিউটার আছে, এটার সাথে আরো কম্পিউটার আছে। এটা একটা ট্রি টপোলজি। এবং এই যে প্রথম স্তরের যে কম্পিউটার, সেইটা হোস্ট কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে। এবং সর্বশেষ পর্যায়ে যে কম্পিউটার থাকে, এটা যদি সর্বশেষ পর্যায়ে হয়, এটাকে আমরা বলি প্রান্তীয় কম্পিউটার বা পেরিফেরাল কম্পিউটার, প্রান্তীয় কম্পিউটার বলা হয়। এরপরে আছে মেশ টপোলজি। মেশ শব্দটার অর্থ হচ্ছে জাল। মেশ শব্দের অর্থ হচ্ছে জাল। তার মানে যে টপোলজিতে কম্পিউটারগুলো জালের মতো নেটওয়ার্ক ক্রিয়েট করে, সেটাকে আমরা বলি মেশ টপোলজি। মেশ টপোলজিতে প্রতিটা কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে। তার মানে প্রত্যেকটার সাথে প্রত্যেকটার সংযোগ থাকে। এই ধরনের সংযোগকে বলা হয় পয়েন্ট টু পয়েন্ট সংযোগ। এই ধরনের সংযোগকে পয়েন্ট টু পয়েন্ট সংযোগ বলে। এবং যেহেতু প্রত্যেক কম্পিউটারের সাথে প্রত্যেক কম্পিউটারের আলাদা যোগাযোগ আছে, যেমন এটার সাথে এইটা আছে, এটার সাথে এইটার সংযোগ আছে, এটার সংযোগ আছে, এটার সংযোগ আছে, যেহেতু সবার সাথে সবার সংযোগ থাকে, এই কারণে খুব দ্রুত ডাটা ট্রান্সফার করা যায়। কিন্তু এটাতে কোনো কেন্দ্রীয় কম্পিউটার থাকে না।
কারণ কি সবগুলোর সাথে যেহেতু সবগুলোর কানেকশন আছে এই কারণে কোনো কেন্দ্রীয় বা হোস্ট কম্পিউটার এখানে থাকে না। এই মেশ টপোলজির ডিসঅ্যাডভান্টেজ যেটা সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে তার ব্যবহার করা লাগে। আমার এখানে তো মাত্র 5টা কম্পিউটার, আমি যদি 10টা কম্পিউটার একসাথে সংযুক্ত করতে চাই প্রত্যেকটার সাথে কানেকশন দেওয়ার জন্য প্রচুর তার আমার লাগবে। এই কারণে এই মেশ টপোলজি খুব সব জায়গায় ব্যবহার করা হয় না। এরপর আছে হাইব্রিড টপোলজি। হাইব্রিড শব্দের অর্থ আমরা জানি সংকর বা মিশ্র। তার মানে হাইব্রিড টপোলজি মানে অনেকগুলো টপোলজির সংমিশ্রণে যে টপোলজি গঠিত হয় তাকে আমরা বলি হাইব্রিড টপোলজি। সাধারণত বাস, রিং এবং স্টার এই তিনটা টপোলজি মিলে হাইব্রিড টপোলজি গঠিত হয়। এটা হচ্ছে রিং টপোলজি এবং এটার সাথে একটা স্টার টপোলজি, এবং এর মাঝখানে এই যে তার, এই তারের সাথে আরো কম্পিউটারের সংযোগ দিয়ে এখানে আমরা বাস টপোলজিও ফর্ম করতে পারি। এই ধরনের টপোলজিকে আমরা বলি হাইব্রিড টপোলজি। তাহলে আমি যদি একটু রিপিট করি সবগুলা টপোলজি, আমরা দেখলাম প্রথমটা হচ্ছে বাস টপোলজি। এখানে একটা তার থাকে, মেইন যে তার তাকে আমরা বাস বলি, এবং এই বাসের মধ্যে দিয়ে ডাটা ট্রান্সফার হয় এবং এই তারের সাথে অনেকগুলা কম্পিউটার সংযুক্ত হয়ে এই বাস টপোলজি গঠন করে। তবে এখান থেকে যে ডাটাগুলো ট্রান্সফার হয় এগুলো শুধুমাত্র যে কম্পিউটারকে উদ্দেশ্য করে পাঠানো হয় সেই কম্পিউটার গ্রহণ করে। তার মানে সে আগে চেক করে দেখে যে তার ডাটাটা কোন কম্পিউটারের জন্য পাঠানো হয়েছিল, সে শুধুমাত্র ওই কম্পিউটারেই যাবে। এরপর ছিল রিং টপোলজি। এটা বৃত্তাকার এবং ডাটাগুলো বৃত্তাকার পথে ঘুরতে থাকে, যে কম্পিউটারের জন্য পাঠানো হয় সেই কম্পিউটার ডাটা গ্রহণ করে। এখানকার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে এখানে যদি কোনো কম্পিউটার নষ্ট হয়ে যায় বা আমি নতুন করে কোনো কম্পিউটার সংযোজন করতে চাই সেই ক্ষেত্রে এই রিং টপোলজি পুরাটাই আমার চেঞ্জ করতে হয়। এরপর ছিল স্টার টপোলজি, যেখানে কেন্দ্রীয় একটা হোস্ট থাকে বা কেন্দ্রীয় কম্পিউটার থাকে, এটাকে আমরা হাবও বলে থাকি, হাব। আর এটার সাথে বাকি কম্পিউটারগুলো যুক্ত থাকে এবং তথ্য আদান প্রদানের জন্য তথ্যগুলো এই সেন্ট্রাল বা হোস্টের মধ্য দিয়ে আদান প্রদান হয়, এবং এই হোস্ট যদি চায় সে তথ্যকে পরিবর্তন বা পরিবর্ধন করতে পারে। এরপর ছিল ট্রি টপোলজি, যেটা স্টার টপোলজির সম্প্রসারিত রূপ। এটা বিভিন্ন স্টেজে কম্পিউটারগুলো সংযুক্ত থাকে এবং আমরা দেখলাম যে সর্বশেষ স্তরে কম্পিউটারকে বলা হয় প্রান্তীয় কম্পিউটার। এরপর ছিল মেশ টপোলজি। মেশ শব্দের অর্থ হলো জাল, যেখানে প্রতিটা কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে, যে সংযোগকে আমরা বলি পয়েন্ট টু পয়েন্ট সংযোগ। এটা সুবিধা হচ্ছে এটা দ্রুত তথ্য আদান প্রদান করতে পারে, আর অসুবিধা হচ্ছে এখানে প্রচুর তার লাগে, যে কারণে সব জায়গায় ব্যবহার করা যায় না। এরপর দেখলাম আমরা হাইব্রিড টপোলজি, যেখানে বাস, রিং এবং স্টার টপোলজি একত্রিত হয়ে এই হাইব্রিড টপোলজি গঠন করে। এখন আমরা দেখব নেটওয়ার্ক ডিভাইস। নেটওয়ার্ক ডিভাইস বলতে আমরা বুঝি যে কম্পিউটারে নেটওয়ার্ক তৈরি করার জন্য যেসব ডিভাইস ব্যবহার করা হয় সেগুলাই হচ্ছে নেটওয়ার্ক ডিভাইস। যেমন লেন কার্ড। লেন কার্ডকে এনআইসি বলা হয়, যার ফুল মিনিং হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। বর্তমান কম্পিউটারগুলোতে এই বিল্ট ইন নেটওয়ার্ক কার্ড থাকে, যার কারণে আমরা অনেকেই হয়তো এই ল্যান কার্ডটাকে আলাদা করে চিনি না। আমরা দেখে থাকবো যে এই যে এইটার সাথে আমরা আমাদের যে ব্রডব্যান্ডের যে তার সেটার আমরা সংযোগ দিয়ে থাকি, এজন্য এই জিনিসটা আলাদা করে আমরা চিনি না, কারণ আমাদের মাদারবোর্ডের সাথে এইটা দেয়া থাকে। তবে আগে কম্পিউটারগুলোতে অনেক সময় এই নিক কার্ড বা ল্যান কার্ড ইউজ করা হতো। এই ল্যান কার্ড কেন ইউজ করা হয়? ল্যান কার্ড ইউজ করা হয় যে কম্পিউটারকে নেটওয়ার্কে সংযুক্ত করার জন্য। এছাড়াও আছে মডেম। মডেম শব্দটা এসেছে মডুলেটর এবং ডিমডুলেটর, এই দুইটা শব্দের প্রথম দুইটা এবং তিনটা অক্ষর নিয়ে। মডুলেটরের এমও এবং ডিমডুলেটরের ড্যাম, এই দুইটা শব্দ একত্রিত হয়ে হয়েছে মডেম। মডেম জিনিসটা কি করে? মডেম প্যারক কম্পিউটারের যে ডিজিটাল সংকেত, সে এই ডিজিটাল সংকেতকে তারের মধ্য দিয়ে পাঠানোর জন্য ডিজিটাল সংকেতটাকে সে অ্যানালগ সিস্টেমে বা অ্যানালগ সংকেতে পরিণত করে। এই জিনিসটাকে আমরা বলি মডুলেটর। আবার যখন এই সিগন্যালটা গ্রাহক কম্পিউটারের কাছে যায়, তখন এটা তো যায় অ্যানালগ সংকেত হিসাবে, তখন সেই অ্যানালগ সংকেতকে আবার ডিজিটাল সংকেতে পরিণত করে, যে জিনিসটাকে আমরা বলি ডিমডুলেটর। এবং এই যে মডুলেটর মানে ডিজিটাল সংকেতকে অ্যানালগে পরিণত করা এবং অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে পরিণত করা, এই জিনিসটাকে আমরা বলি ডায়াল আপ। এবং এই যে ডায়াল আপ সিস্টেমে যে ডাটা ট্রান্সফার, এটা খুব ধীর গতির হয়ে থাকে। এরপর আছে হাব। হাব শব্দটার সাথে আমরা পরিচিত, কারণ অনেক জায়গায় আমরা হাব এই জিনিসটা দেখে এসেছি। হাব জিনিসটা আসলে কি? হাব হচ্ছে স্বল্প দূরত্বে কিছু কম্পিউটার সংযুক্ত করে একটা নেটওয়ার্ক ক্রিয়েট করা। এই জিনিসটা এই হাবের সাহায্যে করা হয় এবং এটা ল্যান তৈরির সময় ব্যবহার করা হয়। বর্তমানে এই হাবের ব্যবহার খুব বেশি নেই, খুব বেশি ব্যবহার করা হয় না। তবে এই হাবগুলা সাধারণত 4, 8 বা 16 পোর্ট বিশিষ্ট হয়। এবং স্টার টপোলজিতে আমরা দেখি যে এই হাবের ব্যবহার আছে, সেন্ট্রাল বা হোস্ট আমরা যেটাকে বলে থাকি
সেটা আসলে এক ধরনের হাব। এরপর আছে রিপিটার। রিপিটার এটার ব্যাপারে যদি আমি একটু উদাহরণ দিই, ফুটবল খেলার মধ্যে একজন যদি বলটাকে কিক দেয়, বলটা গিয়ে যখন আরেকজনের কাছে যায় তখন কি করে, সে বলটাকে আবার কিক দেয়। তো এই যে এখান থেকে বলটা এখানে গেল, যেতে যেতে তার যে শক্তি বা সে দুর্বল হয়ে যায়, তখন এখান থেকে আরেকজন যখন কিক দেয় তখন বলটা আরেকটু দূরে যায়। রিপিটার সেম, যখন আমরা অনেক দূরবর্তী বা বিস্তৃত কোনো নেটওয়ার্কের মধ্যে ডাটা পাঠাই, এই ডাটাটা যেতে যেতে দুর্বল হয়ে যায়, তখন আমাদের কি করে, তাকে একটু বুস্ট আপ করতে হয় বা তাকে একটু শক্তিশালী করতে হয়। যে জিনিসটা এই শক্তিশালী করার কাজ করে সেটাকে আমরা বলি রিপিটার। তার মানে নেটওয়ার্কের বিস্তার যদি বেশি হয় তখন এই যে ডাটাগুলা, এই ডাটাগুলা দুর্বল হয়ে যায়। তখন এই মাঝখানে যদি আমরা রিপিটার ইউজ করি, রিপিটার কি করে, ডাটাগুলোকে আবার শক্তিশালী করে চার্জ করে সে আবার পাঠিয়ে দেয়, তখন সে তার গন্তব্যে পৌঁছাতে পারে। এটাকে আমরা বলি রিপিটার। এরপর আছে রাউটার। রাউটারের কাজ হচ্ছে যে একই প্রোটোকল বিশিষ্ট, মানে সেম প্রোটোকল বিশিষ্ট সে দুই বা ততোধিক নেটওয়ার্ক সংযোগ করে সে একটা বড় নেটওয়ার্ক তৈরি করতে পারে। এবং এটা সমস্যা হচ্ছে যে ভিন্ন প্রোটোকলের নেটওয়ার্ক সে সংযুক্ত করতে পারে না। এবং রাউটার নেট বা নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন ব্যবহার করে। রাউটারের সুবিধা যেটা, সে খুঁজে নেয় যে সবচেয়ে শর্টেস্ট ওয়েতে আমি কিভাবে ডাটা পাঠাতে পারবো। এই জন্য সবচেয়ে কম দূরত্বে ডাটা পাঠানোর জন্য সেই সবচেয়ে কম দূরত্বের যে রাস্তাটা, সেই রাস্তাটা সে খুঁজে বের করে। এরপর আছে গেটওয়ে। রাউটারের ক্ষেত্রে যে জিনিসটা প্রবলেম, যে ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ক সে সংযুক্ত করতে পারে না, শুধুমাত্র সেম প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ক সে সংযুক্ত করে। গেটওয়ের মাধ্যমে আমরা ভিন্ন ভিন্ন প্রোটোকলের নেটওয়ার্ক যুক্ত করতে পারি, এবং এই গেটওয়ে ভিন্ন ভিন্ন প্রোটোকলের নেটওয়ার্ক একসাথে যুক্ত করে বড় একটা নেটওয়ার্ক গঠন করতে পারে। তবে এই যে গেটওয়ে, এটাও অপেক্ষাকৃত দামি এবং এটা সিস্টেমটা একটু জটিল। তবে গেটওয়ে খুব দ্রুত সে ডাটা ট্রান্সফার করতে পারে, তবে এই ডাটাগুলোর মধ্যে কলিশন হওয়ার সম্ভাবনা একদম কম থাকে। তাহলে আমরা যদি একটু রিভিউ করি, যে আমরা দেখলাম নেটওয়ার্ক ডিভাইস, এটা হচ্ছে নেটওয়ার্ক তৈরির জন্য যেসব ডিভাইস আমরা ইউজ করি, যেমন ল্যান কার্ড, ল্যান এটাকে নিকো বলা হয়, যে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এটা কম্পিউটারকে নেটওয়ার্কে সংযুক্ত করার জন্য ব্যবহার করা হয় এবং বর্তমান কম্পিউটারগুলোতে এটা বিল্ট ইন দেওয়া থাকে। এরপর আমরা দেখলাম মডেম, যেটা মডুলেটর এবং ডিমডুলেটর শব্দ থেকে এসেছে। এটা যেটা করে, যে প্যারক কম্পিউটারের ডিজিটাল সংকেতকে অ্যানালগে পরিণত করে, যেটাকে আমরা বলি মডুলেশন, এবং গ্রাহক কম্পিউটারে সেই অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে পরিণত করে, যেটাকে আমরা বলি ডিমডুলেশন। এবং এই যে টোটাল যে প্রক্রিয়াটা, এটাকে আমরা বলি ডায়াল আপ। এরপর আমরা দেখলাম হাব। হাব হচ্ছে স্বল্প দূরত্বে কম্পিউটার যুক্ত করে নেটওয়ার্ক ক্রিয়েট করে, এবং এটা ল্যান তৈরির সময় ব্যবহার করা হয়, এবং হাবগুলা 4, 8 বা 16 পোর্ট বিশিষ্ট হয়। এরপর আমরা দেখলাম রিপিটার, যে নেটওয়ার্কের বিস্তার যদি বেশি হয় আমাদের যে তথ্যগুলা ডাটা প্রবাহিত হয় সেগুলা দুর্বল হয়ে যায়, এগুলাকে শক্তিশালী করার জন্য আমরা রিপিটার ব্যবহার করি। এরপর আমরা দেখলাম রাউটার, যে একই প্রোটোকল বিশিষ্ট দুই বা ততোধিক নেটওয়ার্ক সে সংযুক্ত করে সে বড় নেটওয়ার্ক তৈরি করতে পারে, তবে সে ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ক একসাথে করতে পারে না। যে কাজটা করে গেটওয়ে, গেটওয়ে ভিন্ন ভিন্ন প্রোটোকলের নেটওয়ার্ক সংযুক্ত করে বড় নেটওয়ার্ক তৈরি করতে পারে, তবে এটা অনেক দামি এবং এটার সিস্টেমটা জটিল। তো এই ছিল আমাদের লেকচার 10-এর দ্বিতীয় পার্টে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।